2026 বিশ্বকাপে সবচেয়ে ডেডলি অ্যাটাকিং লাইনআপ নিয়ে যাচ্ছে দেশমের ফ্রান্স। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্যালন ডি'র জয়ী ওসমান ডেম্বেলে, সাথে ডুয়ে বারকোলা, সাথে বায়ার্ন মিউনিখের ওলিসে, ম্যান সিটির চেরকি এবং ইন্টার মিলানের থুরাম, টটেনহামের কোলোমুয়ানি। এরকম অ্যাটাকিং প্লেয়ার যেই টিমে থাকবে সেই টিমকে ভয় না পেয়ে কোনো উপায় নাই। এবং এই টিমকে তুলনা করা হইতেছে 2002-06 অ্যাটাকিং স্টার অ্যাটাকারে ভরা ব্রাজিলের সাথে। এবং এই তুলনা যে খুব বেশি হয়ে যেতেছে তা কিন্তু না। এবং এমবাপ্পে, ওলিসে, ডেম্বেলেদের প্রেজেন্ট যে ফর্ম, মানে এই ফ্রান্সকে ভয় না পেয়ে কোনোভাবেই উপায় নাই। এবং যেই ফ্রান্স কিনা 2018 বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2022-এর রানার্স আপ। কিন্তু কথা হচ্ছে, এই অ্যাটাকিং লাইন আপে কি গ্যারান্টি দিচ্ছে যে ফ্রান্স এইবার হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ জিতে যাবে? ফুটবল তো অবশ্যই আনপ্রেডিক্টেবল খেলা, এটা তো কোনো ফিউচার প্রেডিকশন করা যায় না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বাট কথা হচ্ছে কি, এই অ্যাটাকিং লাইন আপে কি বিশ্বকাপ গ্যারান্টি কতটুকু দিতে পারে? এখন অ্যাটাকারদের কিন্তু বল বানায় দেওয়া হচ্ছে মিডফিল্ডাররা। সেখানে ফ্রান্সের মিডফিল্ড অ্যাকচুয়ালি কতটুকু ক্রিয়েটিভ এবং অ্যাটাকারদের কিরকম বল সাপ্লাই দিতে পারতেছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে অ্যাটাকাররা কেমন খেলবে। ফ্রান্সের 2018 বিশ্বকাপে যে জয়ী মিডফিল্ডে ছিল, ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিল কিন্তু পল পগবা, এবং তার সাথে ফরওয়ার্ড লাইন থেকে এসে নিচে নেমে লিঙ্ক আপ করতো আন্তোনিও গ্রিজমান। 2022-এ পগবা ছিল না, পগবার প্লেসটা নেয় রাবিওট, এবং অ্যাজ ইউজুয়াল গ্রিজমান প্লেমেকিং রোলটা প্লে করতো। 22-এর ক্যাম্পেইনে কিন্তু ফ্রান্সের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার ছিল এই গ্রিজমান, তারপরে রাবিওট। সেই গ্রিজমান এবং রাবিওট কিন্তু এই ফাইনালে আর্জেন্টিনার সামনে গিয়ে একদমই অফ হয়ে যায়, তারা কোনো ক্রিয়েটিভিটি শো করতে পারে নাই। এবং যতক্ষণ না দেশম তার ট্যাকটিক্যাল চেঞ্জ যে ডাইরেক্ট ফুটবল খেলা শুরু করে, তার আগ পর্যন্ত কিন্তু ফ্রান্স সেভাবে কোনো আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারে নাই। এখন 2026-এ কিন্তু গ্রিজমানও নাই, পগবাও নাই। ক্রিয়েটিভ মিডফিল্ডার বলতে কিন্তু ঘুরে ফিরে ওই রাবিওটি আছে ফ্রান্সের জন্য। এই রাবিওটির উপর ভরসা করে কি এই দেশমের ফ্রান্স এমবাপ্পে, ডেম্বেলে, ডুয়ে, বারকোলা, চেরকি, ওলিসের মতো যে চ্যালেঞ্জার আছে তাদের সেরাটাকে বের করে নিয়ে আসতে পারবে? এখানে কিন্তু একটা কথা আছে। বাট আসার কথা হচ্ছে কি, 18-22-এর তুলনায় এই দেশমের এইবারে যে ফ্রান্স টিমটা যাবে তাদের অ্যাটাকাররা কিন্তু মিডফিল্ডের নেমে প্লেমেকিং কিন্তু ইনভলভ হয় বেশি, এবং এটা রেগুলার বেসিস তার ক্লাবের করে আসে। ওসমান ডেম্বেলে কিন্তু এই লাস্ট 2 সিজন আগেও একজন টাচ লাইন উইঙ্গার ছিল যে কিনা 2 উইংয়ে খেলতে পারতো। বাট লুইস এনরিকের আন্ডারে ওসমান ডেম্বেলে কিন্তু নিজেকে পুরো চেঞ্জ করে ফেলছে। সে এখন প্রাইম বার্সেলোনায় যে ফলস নাইন মেসি খেলতো, সেই ফলস নাইন মেসির মতোই এখন একজন পিওর ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডের মতো খেলে। সে নিচে নেমে এসে প্লেমেকিং শুরু করে, পিচের যে কোনো জোনে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়। এবং বায়ার্ন মিউনিখের ওলিসে, সে রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করে ঠিক আছে, বাট তাকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে পিচের সেন্টার পাওয়া যায়। সেখান থেকে সে ড্রিবলিং করতেছে, ভালো ভালো পাস দিয়ে কিন্তু সে প্লেমেকিং করতেছে। আর ম্যান সিটির চেরকি, সে কিন্তু জেনুইন প্লে মেকার, যে কিনা মিডফিল্ডারদের সাথে ভালো লিঙ্ক আপ করে এবং অ্যাটাকিং থার্ডে গিয়ে সে নিজেই কিন্তু ড্রিবলিং বলি, শুটিং বলি, সেখান থেকে সে কিন্তু নিজে গোলের অ্যাটেম্প নেয়। তো এখানে বলা যায় যে 18-22-এর তুলনায় ফ্রান্সের ফরওয়ার্ডরা এইবার প্লেমেকিংয়ে বেশি ইনভলভ হবে, এবং তাদের চান্স, মানে তাদের নিজেদের শেয়ারটা শো করার জন্য তাদের কোনো মিডফিল্ডারদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করতে হবে না। এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে যে দেশম কিন্তু কিছুটা ওল্ড ফ্যাশন কোচ, যে কিনা প্লেয়ারদেরকে ফ্রি মুভমেন্ট করার ফ্রিডম খুব একটা দেয় না, এবং টেকনিক্যাল কোনো ভেরিয়েশন আনে না। যে প্লেয়াররা যে আমরা যেরকমটা দেখি ক্লাব ফুটবলে, যে একজন আরেকজনের সাথে কন্টিনিউয়াস বেসিসে পজিশন সলভ করে খেলতেছে, সেই রোটেশনাল ফুটবলটা কিন্তু দেশম খুব একটা অ্যাপ্লাই করে নাই স্টিল নাও। পিএসজির কথা যদি স্পেশালি বলি, পিএসজিতে ডেম্বেলে, ডুয়ে, বারকোলা এরা কিন্তু একসাথেই খেলে, বাট এদের কিন্তু কোনো পজিশন ফিক্স থাকে না। ডেম্বেলে যেটা বললাম, সে ফলস নাইন হিসেবে স্টার্ট করে পিচের যেখানে যে কোনো জোনে তাকে পাওয়া যায়। ডুয়ে, বারকোলার এরা কোনো একটা উইংয়ে স্টার্ট করছে ঠিক আছে, বাট এরাও কিন্তু সেই উইংয়ে ফিক্স থাকে না। এরা এক উইং থেকে আরেক উইংয়ে শিফট হয়, কখনো সেন্টারও পজিশন নিয়ে থাকে, এবং সেখান থেকে কিন্তু তারা চান্স ক্রিয়েট করে, ড্রিবলিং করে, এবং গোলের অ্যাটেম্প নিয়ে গোলও করে। ওলিসের কথা তো আগেই বললাম, সে রাইটিংয়ে স্টার্ট করলেও ফ্রি হলে সে মিডফিল্ডে চলে আসে এবং সেখান থেকে প্লেমেকিং করে। চেকি তো আগেই ফ্রি হলে প্লেয়ার।
এই ফ্রিডমটা দেশম তার প্লেয়ারদেরকে দিবে কিনা তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে এই প্লেয়ারগুলা তারা ক্লাব লেভেলে যে ফর্মটা শো করতেছে সেটা ন্যাশনালে তারা শো করতে পারবে কিনা। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ফ্রান্সের অ্যাটাকাররা কিন্তু এই প্রাইম ব্রাজিলের অ্যাটাকারদের মধ্যে সবাই ফাস্ট এবং ভালো ড্রিবলার, স্কিলফুল এবং যে কোনো জোন থেকে মানে গোলের শুট নেওয়ার মতো ফিনিশিং এবিলিটি তারা রাখে। বাট এই ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে কিন্তু একটা জিরুডের মতো ফিজিক্যাল স্ট্রাইকারের অভাব আছে। ফিজিক্যাল স্ট্রাইকারের অভাবটা কখন বোঝা যায়? ধরা যাক যে এই ফ্রান্সের অপোনেন্ট যে আসলো তারা ফিজিক্যালি স্ট্রং এবং তারা লো ব্লকে ডিফেন্ডিং করতেছে। লো ব্লকে যখন ডিফেন্ডিং করবে তখন কিন্তু এই যে ফ্রান্সের যে অ্যাটাকাররা থাকবে তারা যত তাদের স্পিডটা তারা কাজে লাগাতে পারবে না, কারণ বিহাইন্ড দ্য ডিফেন্স স্পেস কম থাকবে। তারা যখন ড্রিবলিং করার চেষ্টা করবে তখন দেখা যাবে যে সবাই মিলে যেহেতু তারা অপোনেন্ট বক্সের সামনে ক্রাউডেড করে রাখছে সেখানে কিন্তু তাদের ড্রিবলিং খুব একটা কাজে লাগবে না। তখন এই যে পিছনে মিডফিল্ডে হোল্ডিং মিডফিল্ডে যারা খেলবে রেবিওট, কামাভিঙ্গা, এদের ক্রিয়েটিভিটির দরকার হবে সবচেয়ে বেশি। এরা যদি ক্রিয়েটিভিটি তখন দেখাতে না পারে তখন কিন্তু ফ্রান্স স্ট্রাগল করবে। তখন তাদের মনে হবে যে যদি জিরুডের মতো একটা ফিজিক্যাল নাম্বার 9 থাকতো, তারা যদি ক্রস করা যেত এবং সেই ক্রস থেকে যদি গোল করে দিতে পারতো তখন কিন্তু ফ্রান্স এই লো ব্লকের এগেনস্টে যে পটেনশিয়াল চ্যালেঞ্জটা তারা ফেস করতে পারে সেই চ্যালেঞ্জটা তারা ওভারকাম করতে পারে। তো এখানে ফ্রান্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্রান্স এই লো ব্লকের এগেনস্টে তারা কিভাবে ডিল করবে। থুরাম, কোলোমনি এরা কি লো ব্লকের এগেনস্টে কোনো সলিউশন এনে দিতে পারবে কিনা, নাকি তাদেরকে ওই ওয়েস্ট হ্যামের মাতেতার দিকে তাকাইতে হবে যে কিনা ফিজিক্যালি স্ট্রং, এরিয়ালিও ভালো, নাকি দেশম ট্রাই করবে তার এই ইনফর্ম যে অ্যাটাকাররা যারা আছে এমবাপ্পে, অলিসে, ডেমবেলে, ডুয়ে, বার্কোলা এদের উপরেই কিন্তু আবার এবং তারা ক্লাবে যে ফ্রিডমটা থাকে সেই ফ্রিডমটাও তাদেরকে এই দেশম তাদেরকে দিবে। এটার উপর দেখার বিষয় যে দেশম আসলে এই অ্যাটাকারদেরকে এবার কীভাবে ইউজ করে এবং জিরুডের অ্যাবসেন্সটা দেশম কীভাবে কভার করে। এছাড়া ফ্রান্সের মিডফিল্ড বলি, ডিফেন্স লাইন বলি 2018 এবং 2022 সাথে খুব সুন্দর ডিফেন্স নাই। ডিফেন্সটা হচ্ছে এই বিশ্বকাপে দেশমের অ্যাটাকাররা কিরকম ফ্রিডম পাবেন, তাদেরকে কিভাবে ইউজ করা হবে এবং জিরোডের ব্যাকআপ দেশম কিভাবে ম্যানেজ করে।